দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের তোমরা কিন্তু ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে স্বীকৃত, অর্থাৎ 2026 সনে তোমরা মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করবে। কাজে এখন থেকে তোমরা যদি খুব ভালো করে পড়াশোনা করো তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমার গণিতে 100তে 100 নম্বর পাওয়া কিন্তু কঠিন কিছু না। তাই 100 না পেলেও 80, 90 এরকম করে কিন্তু ভালো করে প্রিপারেশন নিলে পেয়ে যাবে। আর যারা খুব ভালো করার আগ্রহ নিয়ে পড়বে তারা ঠিকই 100তে 100 পাবে। হ্যাঁ, যাই হোক, আমি আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, সরল সুদ কষা অধ্যায় 2। এখানে অনেক অঙ্ক আছে, সেই অঙ্কের মধ্যে আমি শুধু 1 নম্বর পার্টে, যেটা 1 থেকে 10 নম্বর পর্যন্ত সকল প্রশ্নের উত্তর গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমাদের দেখাবো। এবং এই অধ্যায়ে যত রকমের সূত্র হতে পারে সেই সকল সূত্র নিয়েও আমি আলোচনা করব। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ কষে দেখি 2, এখানে টোটাল প্রশ্ন আছে 1 থেকে 18, 19, তারপরে আবার দেখা যাচ্ছে আলাদা আলাদাভাবে। যাই হোক, আমি 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন দেখাবো, কিন্তু তার আগেই দেখব যেখানে সূত্র, যেমন আসল বা মূলধনের পরিমাণ যদি পি দ্বারা প্রকাশ করি, সরল সুদের পরিমাণ যদি আই দ্বারা প্রকাশ করি, এবং সময় টাইম টি দ্বারা প্রকাশ করি, বার্ষিক সরল সুদের হার রেট যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং সমৃদ্ধি মূল বা সুদ আসলের পরিমাণ অ্যামাউন্ট যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি দাঁড়ায়? সুদ 1 নম্বর সূত্র, সুদ আসল বা সবৃদ্ধিমূল এ সমান পি প্লাস আই। ঠিক আছে, তারপরে 2 নম্বর সূত্র, সরল সুদ আই সমান পি গুণন টি গুণন আর ডিভাইডেড 100, এবং 3 নম্বর সূত্র আসল পি সমান 100 আই ডিভাইডেড টি আর, এবং 4 নম্বর সূত্র সময় যেটা বছরে টি সমান 100 গুণন আই ডিভাইডেড পি গুণন আর। তারপরে ফাইনালি 5 নম্বর সূত্র, বার্ষিক সরল সুদের হার আর সমান 100 আই ডিভাইডেড পিটি। এই হচ্ছে তোমাদের সূত্র। এই সূত্রের আঙ্গিকেই তোমাদের পরীক্ষায় বা তোমার এই যে যতগুলো অঙ্ক করবে এই সূত্রের মধ্যে 2 বন্ধু, আমি প্রথম অঙ্ক দেখি, একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমি যদি সমাধানে যাই, প্রথমে মূলধনের পরিমাণ যেটাকে পি দ্বারা প্রকাশ করেছি, 15,000 টাকা। তারপরে কি সময়, সময় আমাদের 4 বছর, এই দেখো এখানে 4 বছর দেওয়া আছে। ঠিক আছে, এই যে 4 বছর। তারপরে তোমার বার্ষিক সরল সুদের হার 12%, বার্ষিক সরল সুদের হার 12%, এই যে 12%। ঠিক আছে, তাহলে আমার যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি আমি যদি ভালো করে লিখতে পারি, তাহলে 4 বছর পরে সরল সুদের পরিমাণ আই সমান হবে পিটিআর, যে সূত্র প্রথম যেটা দিয়েছি পিটিআর। পিটিআর এখানে পি এর মান 15,000, এবং টি এর মান 12, এবং আর এর মান 4 ডিভাইডেড 100। তারপর আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেই, আমি একটু ভালো করে আবার ক্যালকুলেশনটা, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলে 150 গুণ 12 গুণ 4 গুণ করলে হয় 7,200 টাকা। আশা করি তোমরা উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও ক্যালকুলেশনটা তোমরা এভাবে দেখো, এই কারণে 15,000 গুণন 4 গুণন 12, এখানে যদি দেখো তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলে 150 গুণন 4 গুণন 12, এভাবে করলে আসলে এইটাই উত্তর আসে। যাই হোক, এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাই। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, 2005 সালের যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে আমরা যদি সমাধান দেখি, প্রদত্ত মূলধনের পরিমাণ এখানে 2,000 টাকা, কারণ বলেই দিয়েছে এখানে মূলধনটা হচ্ছে 2,000 টাকা, এই যে এটা হচ্ছে মূলধন, এই পিটা আমরা মূলধন 2,000 টাকা দেখিয়ে দিলাম। এবার বার্ষিক সরল সুদের হার আর সমান 6%, এই যে সরল সুদের হার আর সমান হচ্ছে 6%, এবং সময়টা তোমাকে একটু ভালো করে দেখতে হবে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট দিবস আমরা যদি দেখি, 1 জানুয়ারি মাসটা 31 দিন, 2005 সাল 28 দিন, ফেব্রুয়ারি মাস, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস 31 দিন, আবার এপ্রিল মাস 30 দিনে, এবং তোমাকে বলছে 26 মে, 26 মে মানে 27 মে, অর্থাৎ 26 মে পর্যন্ত তোমরা ধরতে পারবা, তাতে 146 দিন আসে যোগ করলে। ঠিক আছে, তাহলে দিনকে যদি বছরে নেই, 365 দিয়ে ভাগ করতে হবে, 146 ডিভাইডেড 365, অর্থাৎ এক বছরে যেহেতু 365 দিন, তাহলে কাটাকাটি করলে কত হয়, অর্থাৎ এটাকে 73 দিয়ে কাটলে 73 দুগুণ এটা 2 হবে, আর এটা 73, 5 73, অর্থাৎ 2/5 সরল সুদের পরিমাণ, তাই টি হবে 2/5, সরল সুদের পরিমাণ পিটি আর ডিভাইডেড 100, পি হচ্ছে কত 2,000, টি হচ্ছে 6
হ্যাঁ, আর পিটি আর আর হচ্ছে 6, আর টি এটা হচ্ছে, এটা 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2 এখানে এভাবে লিখতে হবে। যদিও আমি আবার ভালো করে এটা দেখিয়েছি ক্যালকুলেশনটা, এই দেখো পিটি আর 2000 গুণ 146 গুণ 6 ডিভাইডেড 365 ইন্টু 100, যদি একসাথে আমরা 365 দিয়ে ভাগ না করি, তুমি যেভাবেই করো সমস্যা নাই এখানে, তাহলে এই শূন্য, এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য চলে যাবে, আর এখানে থাকবে 20 গুণন 6 গুণন 2, 20 গুণন 6 গুণন 2, এখানে আবার একটা 5 আছে, তাই 5কে যদি আমরা কাটি, 5কে 4 5 20, অর্থাৎ ফাইনালি থাকবে কত, 4 গুণন 6 গুণন 2, 4 6 24 আর 2 48 টাকা। তাহলে তোমরা এখানেও যদি আলাদা আলাদা করে দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তারপর 365 এখানে 2 থাকবে, আর এটা দিনে সরাসরি আমরা করলাম 5, তারপর 5 20 100, ঠিক আছে। এখানেও তোমার 5 4 5 20, এভাবেও সে একই হবে, ঠিক আছে। যাই হোক, তাহলে 48 টাকা হবে। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাই। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, 8 সমস্ত 1/3% সরল সুদে 9,960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করো। তাহলে প্রদত্ত মূলধন হচ্ছে পি সমান 960 টাকা, তারপরে সময় টি সমান 1 বছর 3 মাস, তো 1 বছরে 12 মাস আর 3 মাস, টোটাল 12 যোগ 3 অর্থাৎ 15 মাস। তাহলে এটাকে যদি বছরে নেই, তাহলে 15 ডিভাইডেড 12 আমরা একসাথেও করতে পারতাম। যাই হোক, তাহলে 5/4 বছর, তাহলে বার্ষিক সরল সুদের হার, এটাকে 3 8 24 আর 25, উপরে 25 নিচে 3। হ্যাঁ, এই যে 8/1, এটা মানে কি, এটা মানে হচ্ছে 8 সমস্ত 1/3, এভাবে, অর্থাৎ এভাবে লিখি। তাহলে পি এর মানটা কত, 960 টাকা, টি এর মানটা কত 5/4, আর আর এর মানটা 25/3 ডিভাইডেড 100। তাহলে এটার সাথে শূন্যর সাথে যদি এটা কাটলাম, তারপরে আবার এখানে 10 আর 25 আসে, তুমি যদি এটাকে একবারে একসাথে দেখো তাহলে এভাবে দেখবে, অর্থাৎ এই 960, এখানে 100 সাথে শূন্য কাটলাম। তারপরে আমরা যদি দেখি 25কে যদি করি 25, হ্যাঁ 5 দিয়ে, 5 5 25, আর এখানে যদি আমরা কাটি 10কে 2, 5 2 গুণ, তারপরে আমরা এই 2কে যদি আমরা আবার কাটা হয়, তাহলে 2 আর 96, 48 2 গুণ 96, ঠিক আছে, এটা 48। তাহলে আমরা যদি 4 12 এটার সাথে কাটলে 12 হয়, 12। তাহলে আর নিচে 3 4 12, আবার 3-এর সাথে 4 কাটা যায়, অর্থাৎ এখানে 4 থাকে, 4 গুণন 5 গুণন 5, 5 5 25, 4 25 100 টাকা। উত্তর 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল হবে, সবৃদ্ধি মূল। তাহলে আমার সুদ হচ্ছে 100 টাকা, তাহলে আসল হবে কত, আসল 960 যোগ 100, অর্থাৎ 1060 টাকা। তাহলে উত্তর হবে কত, 1060 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নম্বরের প্রশ্নে যাই। কোশ্চেন নম্বর 4, 3 নম্বর তো হয়ে গেল। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে, হ্যাঁ, সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি। প্রদত্ত মূলধনের পরিমাণ, এটা আমরা 3200 টাকা, সময় 2 বছর, ঠিক আছে। বার্ষিক সরল সুদের পরিমাণ আর সমান 6%। তাহলে সরল সুদের পরিমাণের সূত্র যেটা আই সমান, হ্যাঁ, আই সমান হবে পি টি আর ডিভাইডেড 100। তাহলে পি এর মান 3200, টি হচ্ছে 6 আর 2 ডিভাইডেড 100, এখানে কাটাকাটি 0 0 2, 32 গুণ 6, এই যে এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, আবার এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, তাহলে 32 গুণ 6 গুণ 2, অর্থাৎ 384 টাকা। 2 বছর পর সুদ আসলে 3200 যোগ 384, তাহলে 3584 টাকা। আমি যদি ক্যালকুলেশনটা আবার তোমাদের এখানে একটু দেখাই, এই কাটাকাটি আবার সুন্দর করে, এই কারণে এই কাটাকাটি আমি সবসময় কাটাকাটিটা ডান পাশে দেখালেই মনে হয় তোমাদের ভালো হবে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 32 গুণ 2 গুণ 6, যেটা এখানে আমরা দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সরাসরি চলে যায় কোশ্চেন নম্বর 6-এ। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে, হ্যাঁ, কি কত 12% সরল সুদের হার কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছেন হিসাব করি। তাহলে আমরা যদি ধরি আসলের পরিমাণ, পিটাকে এখানে আসল নাই, সরল সুদের পরিমাণ 378 টাকা, যেটা সুদ। তারপর সময় 1 মাস, হ্যাঁ, তাহলে 1 মাসে হয় কত বছর, 1/12, 12 বছর, 12 মানে 1/12 বছর। বার্ষিক সরল সুদের হার 12%। তাহলে 1 মাস পর সরল সুদ হবে পি গুণন টি গুণন আর, ঠিক আছে, ডিভাইডেড 100। হ্যাঁ, তারপরে প্রশ্ন অনুযায়ী পি এর এখানে সরল সুদ মানে আই, এখানে আই এর মানটা এটা, হ্যাঁ, তা আই এর মানটা হচ্ছে 378 সমান পি গুণন টি, টি এর মান 1/12 ইন্টু আর এর মান 12, আর এর মান 12 ডিভাইডেড আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি পি বের করতে চাই, তাহলে সাইড চেঞ্জ করতে হবে। আমি এটা এখানে দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে দেখালে যেটা হয় সেটা হচ্ছে এই যে পি গুণন 1/12, যেটা,
হ্যাঁ ডিভাইডেড 100, আর আমরা যদি এইটাই করি আই, এখানে 100i ডিভাইডেড আমার পি বের করতে হবে টি আর, তাহলে উত্তর 100i ডিভাইডেড টি আর আই, হ্যাঁ মানে আমি যদি পি বের করতে চাই, পি সমান 100i ডিভাইডেড টি আর, তাহলে বা এখান থেকে আমি যদি ক্যালকুলেশন আলাদা আলাদা করি 100 গুণন এইটা আর ডিভাইডেড, হ্যাঁ 12টা নিচে চলে আসবে, অর্থাৎ আমাদের 378 ডিভাইডেড 12, 12 কাটলে তো এখানে কত থাকে 12 আর 12 কাটলাম, হ্যাঁ তাহলে কি থাকলো 378 গুণ 100 অর্থাৎ 3000 আর 37,800 টাকা, 378 গুণ 100 37,800 টাকা। তাহলে গৌতম ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিল। এরপর 7 নম্বরের প্রশ্ন, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে ধরি বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা টি বছরে দ্বিগুণ হবে এবং আসল এক্স টাকা। তাহলে টি বছর পরে সরল সুদ হবে পি টি আর, এটা এক্স হচ্ছে পি আর এটা হচ্ছে টি আর, আর হচ্ছে 6 ডিভাইডেড 100। তাহলে এখানে টি বছর পর সুদ আসল হবে কি এক্স প্লাস, মানে এটা হচ্ছে আসল আর বাকিটা হচ্ছে সুদ। তারপরে আমরা প্রশ্ন অনুযায়ী হ্যাঁ এটা দ্বিগুণ হয়েছে, কাজে সুদ আসলের পরিমাণ 2x হবে। তাহলে এক্স প্লাস, এটা যদি আমি ক্যালকুলেশন করি এক্সটা কমন নেই, এখানে দেখো এক্স প্লাস এক্স হ্যাঁ ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড, এখান থেকে কাটাকাটি করলে এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে আসে 50, এখানে আসে 3, তাই থ্রাইজ এক্স টি ডিভাইডেড 50 সমান 2x মাইনাস এক্স, একটা এক্স এখান থেকে এ পাশে বিয়োগ আকারে নিয়ে নিলাম, শুধু এক্স থাকলো। তাহলে থ্রাইজ এক্স টি ডিভাইডেড 50 ইকুয়াল এক্স, তাহলে এক্স এক্স কাটা গেল, টি সমান 50/3, তো 50/3 16 সমস্ত উপরে 2 নিচে 3, কারণ এটা আবার এভাবে লিখতে পারি 16 সমস্ত উপরে 2 হ্যাঁ নিচে 3 এত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে অন্তিম উত্তর আমাদের কি হবে, অন্তিম উত্তর বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16 সমস্ত 2/3 বছরে দ্বিগুণ হবে। হ্যাঁ তাহলে এভাবে তোমরা করবে 7 নম্বর। এবার 8 নম্বরের প্রশ্নটা দেখি। 8 নম্বর, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন হ্যাঁ সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক সুদের শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। এখানে যদি আমি ধরি আসল এক্স টাকা, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার r%, এটা আমরা ধরি, এবং সময় টি সমান 6 বছর, তো সুদের পরিমাণ আসলের 3/এত অংশ। তাহলে আমরা ধরে নিই সূত্র অনুযায়ী 6 বছরের সুদের পরিমাণ এক্স ইন্টু পি, মানে এটা পি এটা টি এটা আর ডিভাইডেড 100। তাহলে এখানে এইটার সমান হচ্ছে এক্স, যেহেতু এক্স হচ্ছে আমার আসল, তাহলে এর 8/3 মানে থ্রাইজ এক্স ডিভাইডেড 8। তাই এখানে এক্স টি আর ডিভাইডেড 100, এখান থেকে এক্স এক্স কেটে দিলাম, এই এক্সট্রা কেটে দিলাম, উপরে থাকলো 6r ডিভাইডেড 100 সমান 3/8, বা আর সমান 300 ডিভাইডেড হ্যাঁ 6×8 = 48 হয়, ঠিক আছে। তাহলে এখানে আর সমান, এটা যদি আরও কাটি 3 দিয়ে, এখানে 100 ডিভাইডেড 16, তাহলে আর সমান 25 ডিভাইডেড 4, কাটাকাটি করলো 6 সমস্ত, উত্তর হবে 6 সমস্ত 1/4, আর এর মান হবে 6 সমস্ত 1/4। হ্যাঁ তাহলে বার্ষিক শতকরা সুদের হার 6 সমস্ত 1/4, যেটা এখান থেকে তোমরা দেখিয়ে দিলাম ক্যালকুলেশনটা। তোমরা এই যে এই বক্সের মধ্যে যেটা আছে এই ক্যালকুলেশনটা ভালো করে ফলো করলেই উত্তরটা আরও সুবিধা হবে তোমাদের বুঝতে। এরপরে দেখা গেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ব্যাংকে যে ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়, সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে তার হিসাব করি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এক এক করে বলি 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, এখানে আসল 5,000 টাকা, তাহলে T1 হচ্ছে 1 বছর, আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে R1 সমান 4%। হ্যাঁ তাহলে সুদ হবে কি, সুদ হবে হচ্ছে পি T1 R1 ডিভাইডেড 100, পি হচ্ছে 5,000, T1 হচ্ছে 1 বছর যেহেতু, আর আর হচ্ছে 4 ডিভাইডেড 100, এখানে কাটাকাটি করলে এই শূন্য চলে যায়, এই শূন্য চলে যায়, 50 গুণ 4 অর্থাৎ 200 টাকা গেল। তাহলে এখানে ক্যালকুলেশন করে 200 টাকা হবে, আমি ক্যালকুলেশনটা এদিকে দেখালাম। আবার এখানে আসল হচ্ছে 5,000 টাকা, হ্যাঁ সময় T2 সমান 1 বছর, পরবর্তী 1 বছর, হ্যাঁ বছর ব্যাংক, এরপর বার্ষিক সরল সুদের হার R2 সমান হচ্ছে 7.4%, তাই বার্ষিক সুদের হার এই যে দেখো পি T2 R2 ডিভাইডেড 100, পি হচ্ছে 5,100 আর এই হার হচ্ছে 7.4, তাহলে এটা থেকে এটা যদি কাটি 0 0 50 গুণ 7.4, তাহলে দেখা যাচ্ছে 300
70 টাকা হয়। তাহলে এখানে আগে পেয়েছি 200 টাকা, এখন 370 টাকা। তাহলে যদি একজন কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে ঋণ নেন, তবে তার বছরে সুদাসল বাবদ বাঁচবে 370 বিয়োগ 200, অর্থাৎ 170 টাকা বাঁচবে। ঠিক আছে, অন্তিম উত্তর 170 টাকা। এরপর আমরা 10 নম্বরে চলে যাচ্ছি। 10 নম্বরে কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে তার বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার 8%। এক্ষেত্রে সময় টি সমান একদিন সমান 1/365, বছরে কনভার্ট করলাম। তারপর সুদ আই সমান 1 পয়সা, দ্যাট মিনস টাকায় করলাম 5/100 টাকা। তাহলে আসল পি সমান 292 টাকা। হ্যাঁ, তাহলে 292 একদিনের সুদ হবে 200 পি, আর এটা আর আর সুদের যে একদিনের সুদের যে সূত্র, তাহলে পি, তারপরে টি মানে 1/365, আর হচ্ছে আর এই 365 নিচে চলে গেছে। তাহলে এখান থেকে যদি আমি 8টাকে আলাদা করে সাইড চেঞ্জ করে নিয়ে নেই, তাহলে আমার ক্যালকুলেশনটা একটু ডান পাশে দেখিয়েই দিই। তাহলে এখানে PTR ডিভাইডেড 100, এটা তো, তাহলে পি হচ্ছে 292, আর এটা সমান কত, 5/100। তাহলে এখন এটা উভয় পাশ থেকে আমি 100 কেটে দিলাম। ঠিক আছে, তারপরে 292 আর ডিভাইডেড 365, এটাকে আর গুণন করলাম 5 × 365, তো 292, আর উপরে গুণটুন করলে 1825 হয়। তাহলে এই 292কে যদি কত 73 দিয়ে কাটি, তাহলে কত আসবে, 73 দিয়ে কাটলে হবে 4 বার। ঠিক আছে, আর এখানে যদি 73 দিয়ে কাটি, এখানে 25 বার আসবে। ঠিক আছে, 25। তাহলে 25 ডিভাইডেড 4 থাকে 25, 4 × 24, 400, অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার 1/4%। এই হচ্ছে তোমাদের সূত্র অনুসারে অঙ্ক। কাজে সূত্রটা আগে ভালো করে দেখে বুঝে নেবে, তাহলে আশা করি সকল প্রশ্ন বা অঙ্কগুলি খুব সুন্দরভাবে করতে পারে। আমার এই পার্টে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি পরবর্তীতে আরও বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি দিয়ে দেবো। কাজে তোমরা এখনও যারা আমার এই চ্যানেল ভিডিওগুলি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই, তাদের বলো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।